যখন মুক্তিযুদ্ধের স্থাপনা ভাঙা হলো, যখন মাজার ভাঙা হলো, 32 নম্বর ভাঙা হলো, একটি উপদেষ্টা কথা বলেছেন? পদত্যাগ করতে পারতেন। মঞ্জু ভাই বললেন যে আমি কখনো বঙ্গবন্ধুর বিচার চাচ্ছি কিনা। কেন? বঙ্গবন্ধুর অপরাধ কি? 1 নম্বর অপরাধ, উনি পাকিস্তান ভেঙেছেন, মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। এটার জন্য আসলে আমার পক্ষে বিচার চাওয়া সম্ভব না। আসুন তারপরের প্রসঙ্গটাতে, যে আমি আপনার সঙ্গে কোনো কথা বলি নাই ভাই, আমি কথা বলি নাই আপনার সঙ্গে, আপনি শোনেন, আপনার সামনে আপনি কথা বলবেন। বঙ্গবন্ধুর কাজ নিয়েই তো আসলে বিচারের ব্যাপারটা। সবচেয়ে বড় অপরাধ তো তাই, যে পাকিস্তান ভাঙার যে ব্যাপারটা, যে সাম্প্রদায়িক রাজনীতির সবচেয়ে, তাদের চোখে সবচেয়ে বড় অপরাধ কি? এই জন্যই তো 15ই আগস্ট নিয়ে তারা বলে যে এটার কোনো বিচার হবে না। মুক্তিযুদ্ধ মানে কি? আপনারা বলতেছেন যে বঙ্গবন্ধু তাদেরকে মাফ করলো কেন? কারণ বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের নেতা ছিলেন, তিনি সবাইকে নিয়ে একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ তৈরি করতে চেয়েছিলেন। এই মাফ করার পরে যে তাদের ভেতর থেকে ওই রক্ত, বাকি রক্ত যাবে না, এটা তো আর বঙ্গবন্ধু জানতেন না। এই যে আগ্রাসী মনোভাবটা, এই আগ্রাসী মনোভাব বিভিন্নভাবে দেখা যাচ্ছে। আপনি বিরুদ্ধ রাজনৈতিক মত, আপনাকে কেটে ফেলতে হবে, সমাজ থেকে বের করে ফেলতে হবে। এখনই আপনি দোসর, আপনি আওয়ামী দোসর, আপনি ভারতীয় দোসর। আপনি ভারতীয় দোসর বলতে বলতে ফেনা তুলে ফেলবেন 2 বছর, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের চুক্তির সঙ্গে তখন বলবেন এটা খুবই দরকার আছে, করা যাবে। আপনি দেখুন, উনি বললেন যে মুক্তিযোদ্ধারাই তো বঙ্গবন্ধুকে মেরেছে। তো সেই কোন মুক্তিযোদ্ধা তারা, যে মৃত্যুর পর তারা বলে জয় বাংলার বদলে তাদেরকে বাংলাদেশ জিন্দাবাদ করতে হয়? এবং বাংলাদেশের মূল যে চেতনা, মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী তো হচ্ছে এই খুনটি, 15 আগস্টের ঘটনাটাই তো এই ধর্ম নিরপেক্ষতার বিরুদ্ধে যাওয়ার জন্যই তো এইটা মূল ঘটনাটা। মানে আমার পক্ষে হলে তার সমস্ত দোষ মাপ, আর আমার বিপক্ষে হলে সে খুনি, অভিযোগ আছে। ওনার কথার মধ্যেই আছে বিষয়গুলো। বঙ্গবন্ধুর শাসনামল সম্পর্কে অনেক অভিযোগ আছে, জাসদ সম্পর্কে উনি অনেক কিছু করেছেন, একেবারে ধ্বংস করে ফেলেছেন, খুন খারাপি করেছেন ইত্যাদি। এই জন্য নাকি কোনো মানুষ আসতে চায় না, এবং শেখ হাসিনা নিষ্পাপ হয়ে কি করে আসেন ইত্যাদি। বঙ্গবন্ধু কতদিন সময় পেয়েছিলেন এই মাত্র সদ্য স্বাধীন একটি দেশের রাষ্ট্র ক্ষমতায়? 3.5 বছর। 3.5 বছর, আর অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছে 18 মাস। খুব বেশি দূরত্ব না কিন্তু। এবং তখন বাংলাদেশের জিডিপির আকার কতটুকু ছিল, আর বাংলাদেশের এই যখন অন্তর্বর্তী সরকার ছিল তার জিডিপির আকারটি দেখুন। অর্থাৎ দিন রাতের যে পার্থক্য, এবং সেই জায়গায় বলা হচ্ছে জনসংখ্যা কত ছিল, এবং তারপরে আমাদের অবকাঠামো কত ছিল, কোন জায়গায় আমরা দাঁড়িয়ে কথা বলছি। মাত্র একটা, অবশ্য মুক্তিযুদ্ধকে ভুলে থাকলে খুব সুবিধা হয়। এইটাই তো তার প্রধান অপরাধ, আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধুর। পাকিস্তান, সাধের পেয়ারা পাকিস্তানকে ভাঙলো কেন? এই ভাঙার অপরাধেই 15ই আগস্ট তৈরি হয়েছিল। এইটা হলো মূল অপরাধ, আর কিছু না। এবং সেই অপরাধের কারণেই তাকে 22 জন সদস্য সহ নিহত হতে হয়েছে। এবং তার বিচার নিয়ে কখনোই কোনো কথা কেউ বলবে না, কোনো সুশীলও বলবে না। কারণ ওই পাকিস্তান কেন তিনি ভেঙেছেন। কাজেই ওইটা যেমন একটা সত্য, ঠিক একইভাবে আরেকটি সত্য হচ্ছে, তিনি বলছেন যে দেখতে হবে এটা দুর্নীতি না অবহেলা। এই দুটি শব্দ ছাড়া আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে অদক্ষতা, অকর্মণ্যতা, না জানা। এইটা দুর্নীতি অবহেলা তো পরের কথা, অদক্ষতা, যে যা নয় তা করতে চাওয়া। এখন আমি ডাক্তার না, আমি গিয়ে আপনার অপারেশন করতে শুরু করলাম, হলো? তিনি একটা ব্যাংকের এমডি ছিলেন, তাকে স্বজনপ্রীতি করে স্বাস্থ্য উপদেষ্টা বানিয়ে দেওয়া হলো। তারপরে তারা কি মনে করলো, সব জায়গায় তাদের একটা গন্ধ শোকার একটা চেষ্টা। কি গন্ধ? সবাই চোর, তারা ছাড়া সকলেই চোর। যেহেতু তারা কর ফাঁকি মাফ করায়, যেহেতু তারা নিজের বিশ্ববিদ্যালয় পাশ করায়, যেহেতু তারা 2 দিনের আন্দোলনে, কুসুম আন্দোলনে রাজনৈতিক দলকে নির্বাহী আদেশে বন্ধ করে দেয়, কাজেই যেহেতু তারা অনেক রকম 9/6-এর সাথে জড়িত, সেহেতু তারা সকলকে সন্দেহ করে। যে 19 সালে শূন্য মৃত্যুর কারণে হামে বাংলাদেশ সার্টিফিকেট পেয়েছে সেরার, সেই বাংলা যেখানে মানুষ মৃত্যুর কথা মানুষ ভুলে গিয়েছিল, সেই হাম সহ 11টি রোগের টিকা দেয়নি মোহাম্মদ ইউনূসের সরকার। শুধু দেয়নি, তারা চিন্তা করেছে আচ্ছা ইউনিসেফ থেকে কেন কিনবো আমরা। ওপেন ইউনিসেফ একটা বিশ্ব স্বীকৃত এবং একটা স্ট্যান্ডার্ড একটা প্রতিষ্ঠান,
এটা আপনাদের মতো আমরা আর মামুদের প্রতিষ্ঠান নয়। সেই প্রতিষ্ঠান থেকে আপনি না কিনে আপনি ওপেন মার্কেট দিকে নয় ছয় করতে করতে আপনি শিশুদেরকে মৃত্যুর দিকে ঠেলে দিলেন। ওই সিদ্ধান্ত আপনি নিতে পারলেন। খরচ বাঁচাতেই তারা এমন খরচ বাঁচলো কি পড়লো, আগে তো জীবন, তারপরে খরচ বাঁচিয়ে কি করবেন? গ্রামীণ ব্যাংকের কর্মকুফ করবেন? খরচ বাঁচিয়ে কি করবেন? গ্রামীণ বিশ্ববিদ্যালয় তৈরি করবেন? খরচ বাঁচিয়ে কি করবেন? নিজের জন্য 1 বছরের SSF বাহিনী করবেন? খরচ বাঁচিয়ে কি করবেন? আমরা আর মামুদের সংসদ তৈরি করবেন? খরচ বাঁচিয়ে কি করবেন? এই যে এই সমস্ত কাজগুলো যে করেছেন, সেই কাজগুলো যদি আমরা দেখি, আপনার ওই প্রথম প্রশ্ন যেটা নিয়ে আপনি শুরু করলেন আলোচনাটা, যে হঠাৎ করে কেন শেখ হাসিনার প্রত্যাবর্তনের কথা, কারণ রাজনীতিতে আদর্শ এবং নৈতিকতার অনুপস্থিতি। এই যে আমরা যে সারাদিন রাজনীতি নিয়ে এত কথা শুনি, কোন রাজনৈতিক দল যারা নানান রকম অপোজিশন থেকে বিরোধিতা তো করবেন, তাদের আদর্শটা কি বলুন তো? এই যে আপনি সংসদে আপনি 1.5 মাস টানা অধিবেশন শুনলেন, মূল প্রশ্নটা কোত্থেকে আসার কথা? বিরোধী দল থেকে আসার কথা। বিরোধী দল কারা? যে বিরোধী দল বাংলাদেশকেই মানেনি, বাংলাদেশের স্বাধীনতাকেই তারা মানে না, তারা কি বাংলাদেশের স্বার্থ দেখতে যাবে? তারা চিন্তা করবে বাংলাদেশের শিশুরা কি বললেন না যে তখন বাংলাদেশের জনসংখ্যা কত ছিল? বাংলাদেশের জনসংখ্যা কত ছিল আর বাংলাদেশ কোথায় দাঁড়িয়েছিল এবং কি কারণে সেখান থেকে পাকিস্তান থেকে ভাঙলো? এই হচ্ছে অতৃপ্ত আত্মার ক্রন্দন। এবং সেই কারণে তারা সংসদে তো কোনো কথা বলে না। সংসদে তারা কি বলে? জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। কেন আপনাদের এত জুলাই সনদ বাস্তবায়ন করতে হয়? শিশুদের মৃত্যু জীবনের চাইতে আপনাদের জুলাই সনদ বড়? যখন এই প্রশ্ন আপনারা করেছি তখন বলা হচ্ছে আমরা হামবালিগ, কারণ আমরা হাম নিয়ে কথা বলছি এবং আমরা বলছি যে আমরা জুলাই সনদ এই যিনি বিজয়ী প্রধানমন্ত্রী তিনি স্বয়ং বলেছেন যে এটা আমরা অক্ষরে অক্ষরে পালন করব। তারপরেও কেন 1.5 মাস ধরে এটা আলাপ করতে হয়? কারণ হচ্ছে তারা মূল জায়গাটিতে ফোকাস করবার দক্ষতাই নাই। ওই স্বাস্থ্য উপদেষ্টার মতো জানেই না যে টিকা দিতে হবে, জানেই না যে কিভাবে প্রশ্ন করতে হবে, জবাবদিহিতার শাসনটা হয় কি করে। আপনি যেই শিক্ষা ব্যবস্থা আমরা এই দেশে তৈরি করেছি, যেই সামাজিক কাঠামো আমরা এখানে তৈরি করেছি, সেইখানে কি এই 8 বছরের রামিসার ধর্ষণ না হয়ে ছাড়ার উপায়টা কি থাকছে? সেইখানে আপনি কোনো প্রতিবাদ দেখেন? এখন আমরা শুনতে পাচ্ছি ইসলামিক দলগুলো বলছে শরিয়া আইন হলে ধর্ষণ উঠে যাবে। তাহলে যে সমানে মাদ্রাসায় আকসার ধর্ষণ এবং বলাৎকার হচ্ছে, তখন তারা কি ইসলাম সম্পৃক্ত প্রতিষ্ঠান নয়? তখন একটি প্রতিবাদ আপনারা শুনেন। অর্থাৎ আমার দিকে বল গেলে সেটা ঠিক আছে, অন্যের দিকে গেলে এইখানে অনেক অনিয়ম হয়ে গেছে। আপনার এই নীতি নৈতিকতা আদর্শহীন রাজনীতির বলি হচ্ছে মানুষের জীবন। আপনি 24-এর গণঅভ্যুত্থান হয়েছে যেই বাস্তবতায়, আমি একটু মাহফুজ আলমের একটি স্ট্যাটাস আপনাকে পড়ে শোনাতে চাই। আচ্ছা, তিনি বলছেন যে আওয়ামী লীগ ফিরছে শিরোনামে বলছেন আন্দোলনের মূল চেতনা ছিল বৈষম্য বিরোধী একটি বাংলাদেশ গঠন, কিন্তু পরবর্তীতে মব, ভাস্কর্য ভাঙা, উগ্রবাদ এবং জুলাইকে স্বাধীনতা বিরোধীর হাতে তুলে দেওয়ার কারণে মূলত আওয়ামী লীগের ফেরার পথ তৈরি হয়েছে। জি, এটা তিনি বলছেন। তার মানে তিনি কি বোঝাতে চাচ্ছেন? যে মব সন্ত্রাস কিংবা মুক্তিযুদ্ধ মানেই আওয়ামী লীগ, মব সন্ত্রাসের বিরোধিতা যেই করবে সেই আওয়ামী লীগ, আর মুক্তিযুদ্ধের পক্ষে কথা বললেই সে আওয়ামী লীগ হয়ে যাবে। এইগুলো তো বিভ্রান্ত সৃষ্টিকারী কথা। কারণ হচ্ছে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের একক মালিকানা দাবি করলেই সেটা একক মালিকানা হয়ে যায় না। মুক্তিযুদ্ধ বাংলাদেশের সকল মানুষের, কিছু স্বাধীনতা বিরোধী শক্তি ছাড়া, এই সাম্প্রদায়িক শক্তি যারা স্বাধীনতার বিরোধিতা করেছে এবং 16ই ডিসেম্বরে আত্মসমর্পণ দলিলে যাদের কথা লেখা আছে সিভিল আর্মড ফোর্স, এই সিভিল আর্ম ফোর্সটি ছাড়া বাংলাদেশের সব মানুষই মুক্তিযুদ্ধের পক্ষে এবং সকল রাজনৈতিক দলই মুক্তিযুদ্ধের পক্ষে। এবং সেই জায়গায় যখন মাহফুজ সাহেব এই কথা বলেন, সেটাও দুরভিসন্ধি বলে মনে হয়। আপনি যখন সরকারে ছিলেন তখন মব সন্ত্রাস নিয়ে আপনি কথা বলেননি কেন? যখন মুক্তিযুদ্ধের স্থাপনা ভাঙা হলো, যখন মাজার ভাঙা হলো, 32 নম্বর ভাঙা হলো, একটি উপদেষ্টা কথা বলেছেন? পদত্যাগ করতে পারতেন, বলতে পারতেন এটা আমাদের মুক্তিযুদ্ধের চিরদিনের একটা স্মৃতিগাথা, তখন আপনি কথা বলবেন না। তিনি বলছেন যে জুলাইকে স্বাধীনতা বিরোধীদের হাতে তুলে দেওয়া হয়েছে। কে তুলে দিয়েছে? এই অন্তর্বর্তীকালীন সরকারই তো তুলে দিয়েছে। এগুলো তো হাইজ্যাক হয়েছে। জামাত, এনসিপি সহ সাম্প্রদায়িক কয়েকটি দল এটা হাইজ্যাক করেছে জুলাইয়ের গণ অভ্যুত্থানের মূল স্পিরিট, এবং এই
হাইজ্যাক করার রাস্তা খুলে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার স্বয়ং। এবং সেইখানে বিএনপি একটা ম্যাচিউর দল হিসেবে তারা তখন খুবই ঠান্ডা মাথায় তখন যদি আন্দোলন শুরু করত তাহলে কিন্তু নির্বাচন তারা নাও দিতে পারত, যেটা স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বলেছেন যে তখন আমরা জুলাই সনদে স্বাক্ষর করেছি, নইলে তো এগুলা বেশি তর্ক বিতর্ক করলে, কারণ এটা তো জানা কথা যে আমাদের দেশে রাজ্য নির্বাচনে 40% করে ভোট কার? আওয়ামী লীগ এবং বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী যখন নির্বাচনে অনুপস্থিত, বিএনপি তো সহজেই জয়ী হয়ে ফিরবে, যতই আপনি সেখানে ভোট চুরি করুন না কেন। আপনার 3 থেকে 7% ভোট আপনি কত পার্সেন্টই নেবেন? 36% নিয়েছেন। এবং সেইটাতে যতখানি করুক না কেন, মানুষ তো শেষ পর্যন্ত রায়টা কার্যকর করবে এবং সেটাই করেছে। আমি যেই কথাটি বলতে চাই যে যার যার আদর্শ নৈতিকতা বোধের রাজনীতিটা খুবই জরুরি। আমরা রাষ্ট্র সংস্কারের এত কথা শুনি, সমাজ সংস্কার নিয়ে কোনো কথা কেন শুনি না? আমাদের শিক্ষানীতির প্রশ্নটা নিয়ে কথা বলা উচিত। আমাদের যে সামাজিক আচারগুলো সেগুলো তো নষ্ট হয়ে গেছে এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে। আপনি জুতার মালা দেখেছেন বয়স্ক মানুষের গলায়, আপনি শিক্ষকদেরকে মারা হয়েছে, যা তা গালিগালাজ করা হয়েছে, ভাষাতে নষ্ট করা হয়েছে। এবং একজন সংস্কৃত উপদেষ্টা ছিলেন, তিনি এখন আবার বলতে শুরু করেছেন যে মাদ্রাসা থেকে নাকি বিশ্ববিদ্যালয় শুরু হয়েছে। এই সমস্ত বলেন, তাহলে মাদ্রাসায় যে সমস্ত দুর্ঘটনা ঘটছে, বিশেষ করে ধর্ষণ এবং বলাৎকারের ঘটনা ঘটছে, সেটা নিয়ে রাজধানীর বনশ্রীতে একজন শিক্ষার্থীকে বলাৎকার করা হয়েছে এবং তার পায়ুপথে অস্বাভাবিক চিহ্ন পাওয়া গেছে। এইগুলো নিয়ে কি ওই সংস্কৃতি উপদেষ্টার কোনো কথা আছে? কারো কোনো কথা আছে কোনো ইসলামিক দলের? বরং বলা হয় নারীর পোশাক নিয়ে, পোশাক নাকি উত্তেজক পোশাক পরলেই হেঁটে। এই যে ছোট্ট বাচ্চাগুলো মারা যাচ্ছে, তারা কোন পোশাক পরেছিল? অর্থাৎ আপনি যেই যুক্তিহীন একটা মধ্যযুগীয় একটা অন্ধকার সমাজ আমরা তৈরি করছি, সেটা মানে অসহিষ্ণু সমাজ। আমি এবং তিনি মিলে আমরা নিজেরা আমরা এবং মামুরা ভালো থাকবো, আমার সাথে ওনার কথা মিলছে না দেখে ওনাকে আমি সমাজ থেকে বের করে দেব। এই জন্যই এই অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। তাদেরকে দেওয়া উচিত ছিল নির্বাচনে অংশগ্রহণের সুযোগ। এখন সেটা না করে মজলুম বানিয়ে আওয়ামী লীগের প্রতি মানুষের সহানুভূতি বাড়িয়ে তোলা হচ্ছে। তাতে কি হচ্ছে? বিভাজিত একটি সমাজ যেভাবে তৈরি করার চেষ্টা করা হয়েছে এবং নানান রকম সমস্যাও সেখানে জিইয়ে রাখা হয়েছে। আপনার সমাজে সকল মত থাকতে হবে, সকল মতের সহিষ্ণুতাই সমাজকে সামনের দিকে নেবে। এই প্রসঙ্গে আসবার আগে যেটা নিয়ে অনেক কথা হলো, এখন আমার ভাষায় তো আমি কথা বলবো এবং প্রত্যেকটা মানুষ তার নিজস্ব শিক্ষা, নিজস্ব যে অভিজ্ঞতা, সেই আলোকেই কথা বলে। কারণ সেটা যদি আমাদের অপরাধ হয়ে থাকে তো আসলে কিছু বলার নাই, এবং যার শিক্ষা অনুযায়ী সে কথা বলবে। এখন মাদ্রাসায় জাতীয় সঙ্গীত গাওয়া হলো কিনা এই প্রশ্নটি যদি করলে বলা হয় মাহবুব ভাইরা খুব ভালো ভালো কথা বলেন, কিন্তু ওনারা কোনো দালিলিক প্রমাণ দিতে পারেন না বা ওনারা কোনো বিচার চান না। আপনি দেখুন, উনি বললেন, মঞ্জু ভাই বললেন যে আমি কখনো বঙ্গবন্ধুর বিচার চাচ্ছি কিনা। কেন? বঙ্গবন্ধুর অপরাধ কি? 1 নম্বর অপরাধ, উনি পাকিস্তান ভেঙেছেন, মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। এটার জন্য আসলে আমার পক্ষে বিচার চাওয়া সম্ভব না। আসুন তারপরের প্রসঙ্গটাতে, যে আমি আপনার সঙ্গে কোনো কথা বলি নাই ভাই, আমি কথা বলি নাই আপনার সঙ্গে, আপনি শোনেন, আপনার সামনে আপনি কথা বলবেন। বঙ্গবন্ধুর কাজ নিয়েই তো আসলে বিচারের ব্যাপারটা। সবচেয়ে বড় অপরাধ তো তাই যে পাকিস্তান ভাঙার যে ব্যাপারটা, যে সাম্প্রদায়িক রাজনীতির তাদের চোখে সবচেয়ে বড় অপরাধ কি? এই জন্যই তো 15ই আগস্ট নিয়ে তারা বলে যে এটার কোনো বিচার হবে না। আপনি দেখুন, বলছে যে 3 বছর সময়ের যে কথাটি আমি বলেছে বাকশাল কায়েম করলো। বাকশাল কায়েম করাটা নিয়ে এটা কি কারণে করেছেন না করেছেন, এটা একটা রাজনৈতিক দর্শন। এবং এই বাকশাল করার মাধ্যমে কিন্তু লক্ষ লক্ষ মানুষ মেরে ফেলেছেন নাকি? এটা বললেই হলো? তখন কোনো গণমাধ্যম ছিল না, কোনো পত্রিকা বের হয়নি। কয়টা মৃত্যুর খবর তারা দিতে পারবেন পত্রিকায়? ওই এক সিরাজ শিকদার, সেই সিরাজ শিকদারের কথা কি বলা হয়েছে? লাল ঘোড়া দাবড়াইয়ে দেবো। সেই লাল ঘোড়া দাবড়াইয়ে দেওয়ার আগে বঙ্গবন্ধু কি বলেছিলেন, পরে কি বলেছিলেন, ওটা কিন্তু আর বলে না। এক সিরাজ শিকদার বলে, আর একটা জাল পড়া ছবি, এই দুটো ছাড়া আর কোন, আর একটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা নির্বাচনে 73-এর ঘটনা, 7 হত্যা আছে। এই প্রত্যেকটা কি বঙ্গবন্ধু করেছেন নাকি? এই রাজনৈতিক হত্যা বাংলাদেশে গত 54 বছরে কোন সময় হয়নি? তাহলে তো সকল প্রেসিডেন্টকেই আপনার বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। আপনি বঙ্গবন্ধুর যেমন বাকশাল, জিয়াউর রহমানের তেমন 19 দফা, এরশাদ সাহেবের তেমন 20 দফা না 18 দফা আপনার। তারপর প্রত্যেকেই তার নানা, আমাকে একটু বলতে দিবেন ভাই,
প্রশ্নটা পরে করেন। এবং এই যে যার যার রাজনৈতিক দর্শন নিয়ে সে কাজ করেছে, এবং তার জন্য তাকে খুন করে ফেলতে হবে কেন, তার জন্য তাকে আপনি কি বিচার করে বসাতে হবে কেন? এটা রাজনৈতিক দর্শন। আপনি যদি রাতের বেলা ভোট করেন, আপনি যদি আমিরামি নির্বাচন করেন, তার জন্য দুই ভাই বললেন যে কেন তাহলে আওয়ামী লীগকে কেন আপনি নির্বাচনে আনবেন? আওয়ামী লীগ যেটা করেছেন আমি তো প্রথমেই বললাম এটা খুব ভুল করেছে, এবং সেই জন্য এখন শেখ হাসিনার এই হঠাৎ করে দেশে প্রত্যাবর্তনের কথাটা আমার কাছে অপ্রাসঙ্গিক বলে মনে হয়। তারপরেও আমি বলি, ভুল করবার পরেও, এখানে ভুল করবার পরে মানে ব্যাপারটা সেরকম যে আমি একটা ভুল করেছি, আমাকে আপনি পিতার সম্পত্তি থেকে বঞ্চিত করবেন কোন যুক্তিতে? আপনি কোনোভাবেই আমাকে আমার ভুলের কারণে, আমার অন্যায়ের কারণে আপনি জেল দিতে পারেন, জরিমানা দিতে পারেন, আমি আপনাকে ফাঁসির আদেশ দিতে পারেন, তারপরে আমার পিতার যেই সম্পত্তি সেখান থেকে আমাকে বঞ্চিত করতে পারবেন না। ঠিক একইভাবে আওয়ামী লীগকে তার অধিকার থেকে আপনি বঞ্চিত করতে পারেন না। আপনার ব্যাপারে সে খারাপ কাজ করেছে, সেটার জন্য সে তার প্রাপ্য, সেটা তার মানুষ তাকে দেবে, এবং সেটার জন্য আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া মানে কিন্তু আমি বলছি না আওয়ামী লীগের পক্ষে আমি ভোট দিতে যাচ্ছি। আমি বলছি আপনি একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ তৈরির ক্ষেত্রে আপনার আকাঙ্ক্ষাটা প্রকাশ করুন, যেখানে সবাই অংশগ্রহণ করতে পারবে, চোর ডাকাত গুন্ডা খুনি সবার মানবাধিকার থাকবে এবং আইনের শাসন থাকবে, যার যার অপরাধের জন্য আইন প্রয়োগ করা হবে। এখানে তো আইনের কোনো প্রয়োগ দেখছি না। এই যে মাদ্রাসায় যে আপনারা বললেন যে মাদ্রাসায় এই সব হয় আপনার ধর্ষণ এবং ইত্যাদি বলাৎকার, এগুলো আমরা কখনো বিচার চেয়েছি কিনা? ভাই, বিচার তো সাম্প্রদায়িক দল চায় না। তারা তো বললেই প্রথমে বলে যে মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে কথা বলছে, এরা নাস্তিক। এই কথা বললেই তো বলা হয় যে তারা দেশে এই করে সেই করে। আপনি এতবার যে আবরার হত্যা নিয়ে কথা হয়, আবরারের নামে বঙ্গবন্ধুর এভিনিউর নামকরণ করা হয়ে গেছে, এটা খুব যুক্তিসঙ্গত যে আবরার হত্যাটা খুবই একটা খারাপ একটা নিদর্শন, কিন্তু সেটা তো বিচার হয়েছে। 20 জন ছাত্রলীগের কর্মী ফাঁসির আদেশে দণ্ডিত হয়েছেন, কিন্তু হুমায়ুন আজাদকে যেভাবে কুপাল হলো, 13 জন ব্লগারকে যেভাবে কুপানো হলো, একটা বার কথা বলা হয় অভিজিৎকে যেভাবে মারা হলো 26শে ফেব্রুয়ারি 2016 সালে, হয় কোনো কথা? হয় না, কারণ মুক্ত চিন্তার প্রতি আঘাত যেন করাই যাবে। তো আপনি কার বিরুদ্ধে আঘাত করবেন? আপনি ধর্মীয় বিশ্বাসের জন্য যেমন আঘাত করা যাবে না, আপনাকে পুরাই ফেলা হয়েছে দেবচন্দ্র দাসকে হিন্দু বলে, আপনি সেরকম মুক্ত চিন্তার ব্যাপারে আঘাত করে আবার মুসলমান বা হিন্দু যে ধর্মপরায়ণ তাকেও আপনি আঘাত করতে পারবেন না, তাকেও আপনি কোনো রকম বাজে কথা বলতে পারবেন না। এটাই তো অন্তর্ভুক্তিমূলক সমাজের আকাঙ্ক্ষা। আপনি দেখুন এই যে বিভিন্ন ধরনের শিক্ষা ব্যবস্থা আমাদের এখানে জারি আছে, জাতীয় সঙ্গীত গাওয়া হয় না এরকম অনেক বিদ্যালয় আছে, সেগুলা নিয়ে কি কোনো অ্যাড্রেস করা হচ্ছে? আপনি কারা করবে? বিরোধী দলরাই তো চায় না যে জাতীয় সঙ্গীত গাওয়া হোক, তারা তো দাঁড়ায় নাই জাতীয় সংসদে যখন জাতীয় সঙ্গীত গাওয়া হয়েছে। তাহলে তাদের হাতে যখন দেশ পড়েছে, সেই দেশে কি আর তাদের জাতীয় সঙ্গীত? পাকসার জমিন সাদবাত, সেই গান তারা গাইলে আহ্লাদের সাথে গাবে, তারা আমার সোনার বাংলা তো গায় না। এই কারণে তারা জাতীয় সঙ্গীত দিয়ে কথা হয় না। তাদের আমলে এই অন্তর্বর্তীকালীন সরকার ছিল জামাত এনসিপির সরকার, তাদের আমলে সঙ্গীত শিক্ষক নিয়োগ বন্ধ হয়ে যায়, তাদের আমলে এই সমস্ত ভাস্কর্য মাজার ভাঙা বলেন যে বিচার করবে। ভাই, গণমাধ্যমে আপনাদের লোকজন মাইকে আজান দিয়ে ঘোষণা দিয়ে ভাঙতে যাচ্ছে, তখন আপনারা কথা বলেন না, আপনারা কোনো ব্যাপারে কোনো রকম কথা বলেন না, আপনারা খালি যান জুলাই সনদ। কেন? কারণ পিআর পদ্ধতিতে আপনারা আনুপাতিক হারে উচ্চ কক্ষে বসতে চান, বসে যাবতীয় আইন কানুনে ঘুঁটা দিয়ে দেশ থেকে ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্র উঠিয়ে দিতে চান। মুক্তিযুদ্ধ মানে কি? আপনারা বলতেছেন যে বঙ্গবন্ধু তাদেরকে মাফ করলো কেন? কারণ বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের নেতা ছিলেন, তিনি সবাইকে নিয়ে একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ তৈরি করতে চেয়েছিলেন। এই মাফ করার পরে যে তাদের ভেতর থেকে ওই রক্ত, বাকি রক্ত যাবে না, এটা তো আর বঙ্গবন্ধু জানতেন না। তারা তো আর জানতেন না, তিনি তো জানতেন না যে 1200 শহীদের বাড়িতে জামাতের আমির সাহেব যাবেন 2 লক্ষ টাকা করে নিয়ে। কত শত কোটি টাকা এই দলটির আছে, এটা তো জামাতের আমির সাহেবরাই বলতেছেন যে আমি 1200 শহীদের বাড়িতে, জুলাই শহীদের বাড়িতে গেছি। আপনি দেখুন যে পরিস্থিতিটা কি। তারা এই গত 54 বছরে কোনো প্রগতিশীল আন্দোলনে এই জামাতকে আপনি পাবেন না। কোনো নারী অবমাননার বিরুদ্ধে তারা দাঁড়ায় না। ভাই, একটু প্রসঙ্গটা শেষ করি। এই কোনো আন্দোলনের বিরুদ্ধে যারা দাঁড়ায় না, তারা কখনো আওয়ামী লীগের কাঁধে চড়েছে, কখনো বিএনপির কাঁধে চড়েছে। আওয়ামী লীগ বা বিএনপি কেউই জামাতের নেতৃত্বে পেছনে থাকেনি। এইখানেই ভুল করছেন মঞ্জু ভাই, যে আওয়ামী লীগ এবং বিএনপি নাকি জামাতকে ব্যবহার করে। জামাত তো পিছনে পিছনে গেছে, তার স্বার্থে গেছে, এবং গিয়ে কখনো এর মধুটা, ওর কলাটা খেয়ে পুষ্ট হয়ে
এখন বিরোধী দলে গিয়ে বসে গেছে এবং প্রায় তারা জিতেই গিয়েছিল, এমন একটা হাইপ তুলেছিল। এবং যেই কারণে আমরা বলতে চাচ্ছি যে অন্তর্ভুক্তমূলক সমাজের আকাঙ্ক্ষা যদি বাস্তবায়িত না হয়, তাহলে এই সাম্প্রদায়িক শক্তি আরো বড় আকারে ধারণ করবে, যেটা আমাদের আগামী দিনের বাংলাদেশের চেহারাটাকেই পরিবর্তন করে দিতে পারে। এই যে আগ্রাসী মনোভাবটা, এই আগ্রাসী মনোভাব বিভিন্নভাবে দেখা যাচ্ছে। আপনি বিরুদ্ধ রাজনৈতিক মত আপনাকে কেটে ফেলতে হবে, সমাজ থেকে বের করে ফেলতে হবে এখনই। আপনি দোসর, আপনি আওয়ামী দোসর, আপনি ভারতীয় দোসর। আপনি ভারতীয় দোসর বলতে বলতে ফেনা তুলে ফেলবেন 2 বছর, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের চুক্তির সঙ্গে তখন বলবেন এটা খুবই দরকার আছে। অর্থাৎ আপনি অন্তর্বর্তীকালীন সরকারের সবকিছু সহি করবেন। এই যে আপনার দৃষ্টি কানা হয়ে যাচ্ছে, এই কানা দৃষ্টির কারণেই আসলে সামাজিক বিভিন্ন বিপর্যয় করছে। এই ভদ্রলোক যিনি রামিসার বাবা, তিনি ঠিকই বলেছেন 15 দিন পরে তো আরেকটা ঘটনা ঘটে। কারণ আমাদের মতো একটা দেশে, তৃতীয় বিশ্বের দেশে, মানুষ যেখানে রাষ্ট্র নাগরিকের পাশে দাঁড়ায় না, নাগরিক রাষ্ট্রকে খুঁজতে যায়, আমার রাষ্ট্র কোথায়, আমার রাষ্ট্র কোথায়, সেটা যখন পায় না, তখন এই নানান রকম ঘটনা ঘটে। 24-এর গণ অভ্যুত্থানের মূল স্লোগান কি ছিল? বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। এটা তো নাহিদ ইসলামী স্লোগান দিয়েছিলেন। আমরা 18 মাসে বৈষম্য নিয়ে কোনো কথা শুনেছি? এখন আমরা সংসদে বৈষম্য নিয়ে কোনো কথা শুনি? বরং শুনি গাড়ি লাগবে, কক্ষ লাগবে, বাড়ি লাগবে ইত্যাদি। আবার নানান রকম ভাবে বলা হয় স্কুল কলেজে তুলে দিতে হবে। কারা স্কুল কলেজ তুলে দিতে চায়? কারণ তারা যায় এটাকে একটা জঙ্গলে পরিণত করতে। কারণ আমাদের লেখাপড়ার দরকার নাই, আমাদের ভাষার দরকার নাই, আমাদের প্রমিত বাংলার দরকার নাই, আমাদের সহিষ্ণুতার দরকার নাই, আমাদের আদব কায়দার দরকার নাই। আমরা ছোটদেরকে ছোট হিসেবে দেখবো না, বড়দেরকে বড় হিসেবে দেখবো না। এইটাই সামাজিক বিপর্যয়। এই সামাজিক বিপর্যয়কে অ্যাড্রেস করতে হবে সরকারকেই, কারণ বিরোধী দল অ্যাড্রেস করবে না। যে বিরোধী দল আছে তারা সামাজিক এই সংস্কার বোঝেই না। ধন্যবাদ। তো মঞ্জু ভাই বললেন যে এগুলো তো বাংলাদেশের ইতিহাসেরই শুধু অনিবার্য অংশ নয়, বাংলাদেশের রাজনীতির মূল ঘটনাই এগুলোই বাংলাদেশের রাজনীতিকে আসলে নিয়ন্ত্রণ করে। এই যে আজকে আমরা 3 জন কথা বলছি পাশাপাশি, এখানে কে কার ঘাড়ে উঠেছে বলুন? যে যার কথাই তো বলে যাব। এখন যখন জামাত এসে বিএনপির পাশে বসবে, বিএনপি কি বলবে না তুমি এখানে বসতে পারবে না? এটা তো হয় না। এই সহনশীলতার রাজনৈতিক চর্চার কারণেই জামাত সুযোগ পেয়েছে, এবং সুযোগ পেয়ে যখন তারা সেই অনৈতিক আচরণগুলো করছে, তখন কি করা যাবে? আপনি দেখুন, উনি বললেন যে মুক্তিযোদ্ধারাই তো বঙ্গবন্ধুকে মেরেছে। তো সেই কোন মুক্তিযোদ্ধা তারা যে মৃত্যুর পর তারা বলে জয় বাংলার বদলে তাদেরকে বাংলাদেশ জিন্দাবাদ করতে হয়? পাকিস্তান জিন্দাবাদ এই 70 বছরে পরিবর্তন করতে হলো না, বা জয় হিন্দ যেটা জয় ভারত পরিবর্তন করতে হলো না। বাংলাদেশকে কেন বারবার সরকার পরিবর্তনের সাথে সাথে স্লোগান পরিবর্তন করতে হয়? এবং বাংলাদেশের মূল যে চেতনা, মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী তো হচ্ছে এই খুনটি, 15 আগস্টের ঘটনাটাই তো এই ধর্ম নিরপেক্ষতার বিরুদ্ধে যাওয়ার জন্যই তো এইটা মূল ঘটনাটা। এবং সেইটা আপনি বারবার উনি বললেন যে মুখস্থ কথা বললে হবে না। ভাই, মুখস্থ কথা বলছি না, দলিল বলে একটা ব্যাপার আছে। আজকের যে হামের যে মৃত্যুর ঘটনা, আগামী 10 বছর পরে কেউ বলতে পারবে না এটা বিএনপির ঘটনা। কারণ আজকের পত্রিকাটি তখন দেখিয়ে দেওয়া হবে যে ইউনিসেফ 5 বার বলেছিল অন্তর্বর্তীকালীন সরকারকে, 5টি চিঠি, এবং 10 বার বলেছে তারা কেনেনি। ঠিক একইভাবে এই 15ই আগস্ট কি কারণে ঘটেছিল, সব দালিলিক প্রমাণ আছে, সমস্ত পত্রপত্রিকায় লেখা হয়েছে। সেইখানে আপনি যতই গণমাধ্যমের কণ্ঠ চেপে রাখুন না কেন, সত্য কথা বেরিয়ে আসবে। কাজেই সত্য কথা বলবার চেষ্টা করতে হবে এবং নৈতিকতা ভিত্তিক রাজনীতি করতে হবে, যে রাজনীতি সবসময় মানুষের মানবিক দিক এবং সাম্প্রদায়িকতা থেকে মানুষকে মুক্ত রাখবে। এই হলে মানুষ সংস্কারের দিকে যাবে, সেটা হচ্ছে সমাজ সংস্কার। মানুষ যদি সে না হয়ে উঠতে পারে, তাহলে কিন্তু মানবিক দিকগুলো প্রস্ফুটিত হবে না। আরেকজনের সাথে আমার বিরোধ থাকবে, রাজনৈতিকভাবে বিরোধ থাকবে, আমরা কেন পাশাপাশি বসতে পারবো না? কেন তাকে আমরা সমাজ থেকে বের করে দিয়ে আমি এবং মামুরা একসাথে বসবো? এইটা আমার বুদ্ধিতে কুলোয় না। আর অন্তর্বর্তীকালীন সরকার মুখে বলেছে যে আমরা অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠা করব, আর তারা কি করলেন? লাগাতার মাজার ভাঙা, লাগাতার 71-এর ভাস্কর্য ভাঙা, লাগাতার মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিভিন্ন বিতর্ক তৈরি করা, এবং শেষ পর্যন্ত এই যে মিথ্যাচার। আজকে দেখুন এত কিছু নিয়ে তারা কথা বলে, তারা কেন কথা বলে না হামের টিকা নিয়ে একটিও? তারা তো অনেক কথা বলছেন উপদেষ্টারা, তারা কেন কথা বলেন না যখন মাদ্রাসায় একের পর এক ধর্ষণ,
বলাৎকার হচ্ছে, এই নিয়ে তারা কেন কথা বলে না? আবার যখন দেখা যাচ্ছে সাধারণ বাড়িতে মাদ্রাসা ছাড়াও যেখানে ধর্ষণ হচ্ছে, আমি এই বিষয়গুলো নিয়ে আমি আপনার কাছে আরো একবার শেষ করি পুরো জিনিসটা। Sure, please. এই সামাজিক যে বিলরণ, সামাজিক যে অনাচার, এই সব কিছুর দায় কিন্তু রাজনীতির উপরে ফেলা যায় না। সেটার আরো অনেক অনুঘটক আছে, সেগুলো সুযোগ পেলে আমি আলাপ করব। কিন্তু যেই কথাটি এখন বলা হচ্ছে যে হঠাৎ করে শেখ হাসিনা চলে আসছেন, শেখ হাসিনার দুটি ইন্টারভিউ ছাপা হয়েছে আনন্দবাজার পত্রিকায় এবং হিন্দুস্তান টাইমসে, এই সব কিছু আমার মনে হয় পশ্চিম বাংলার যে নির্বাচনটি হয়ে গেল, সেই নির্বাচনে শুভেন্দু অধিকারীদের বিজয় অর্থাৎ বিজেপির বিজয় নানান মাত্রা যুক্ত করছে। জি, আরেকটি তাহলে আমি আপনার প্রশ্ন আরেকটা বিষয় জানতে চাই যে অভিযোগ উঠছে, মানে অভিযোগ করেছেন 11 দলীয় জোটের একজন কর্নেল অলি আহমেদ এলডিপির, তিনি অভিযোগ করছেন যে পশ্চিমবঙ্গের নির্বাচনে শেখ হাসিনা ইঞ্জিনিয়ারিং করেছেন। মানে আপনার কাছে কি তাই মনে হয় কিনা, বা আপনি বিশ্বাস করেন কিনা বিষয়? আসলে এখন যে পরিস্থিতি দাঁড়াচ্ছে, যে কেউ যে কোনো কথা বলতে পারেন। একজন রাজনীতিবিদ বললেন বিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ে কোনো প্রয়োজন নাই দেশের। 13-14 বছর পর্যন্ত যা পড়ে, উনি আবার একজন ব্যারিস্টার, 13-14 বছর পর্যন্ত পড়লেই নাকি আর পড়াশোনা করা দরকার নাই, খালি বেকার এবং এই সমস্ত। অর্থাৎ যার যা খুশি তা বলার অবাধ স্বাধীনতা আছে, থাকুক, এবং সেই জায়গার থেকেই তিনি এই কথা বলেছেন এই ভদ্রলোক। এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে হলে শেখ হাসিনা কেন লাগবে? তারা কি জানে না তাদের দেশে 70 বছরের গণতন্ত্র প্রবাহমান, সেখানে যা যা কিছু করার যেভাবে করার দরকার সেখানেই করছে। এই সমস্ত কথাবার্তা আসলে গুরুত্ব দেবারও কিছু।